দ্বৈতকর পরিহার সহ ঢাকা দোহা 10 চুক্তি ও সমঝোতা। কাতারের আমিরের নামে রাজধানীতে পার্ক ও সড়ক উদ্বোধন। রেল ভ্রমণে 100 কিলোমিটার বেশি দূরত্বের ভাড়া বাড়িয়েছে সরকার, রাজস্ব বাড়বে 300 কোটি টাকা। মালবাহী ট্রেনে রেয়াত সুবিধা বহাল। যৌথ বাহিনীর অভিযানের কারণে 3 পার্বত্য উপজেলায় নির্বাচন স্থগিত। চতুর্থ ধাপে 54 উপজেলায় ভোট 5 জুন। এবং সনদ জালিয়াতির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দায় এড়ানোর চেষ্টা, যথার্থ ব্যাখ্যা দিতে 2 দিনের সময় দিয়েছে গোয়েন্দা পুলিশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। দ্বৈতকর পরিহার আর জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতার জন্য কাতারের সঙ্গে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও কাতারের আমির। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে থেকে আমিরের সম্মানে নামকরণ করার ঢাকার একটি পার্ক ও সড়ক উদ্বোধনও করা হয়। নাসিরউদ্দিনের রিপোর্ট। কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে কর্মরত প্রায় 4 লাখ বাংলাদেশি। এছাড়া জ্বালানি চাহিদার বড় অংশ আমদানি হয় দেশটি থেকে। বিদ্যমান এমন সুসম্পর্ক আরও মজবুত করতে ঢাকা ভ্রমণ করলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরের দ্বিতীয় দিন সকালে যান প্রধানমন্ত্রী কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমিরের মধ্যে একান্ত বৈঠক হয়। পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা ও আল থানি। এরপর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে সই করে 2 দেশ। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। রাজধানীর কালশী বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ে আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন যান শেখ তামিম। তার সম্মানে মধ্যাহ্নভোজ আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জানুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটি মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম ঢাকা সফর। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 4 মে থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণের ভাড়া বাড়ছে রেলে। আগামীকাল থেকে ওই দিনের টিকিট বিক্রি শুরু হওয়ার মূলত ভাড়ার অতিরিক্ত টাকা গুনতে হবে বুধবার থেকেই। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 2016 সালের পর ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তে প্রায় 300 কোটি টাকা অতিরিক্ত আয় করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে পণ্যবাহী ট্রেনে দূরত্ব ভিত্তিক রেয়াতির আগের সুবিধা থাকছে বহালি। শামীম চৌধুরীর রিপোর্ট। ট্রেনের যাত্রীদের 32 বছর ধরে রেয়াত সুবিধা দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। ফলে যাত্রীরা কিছুটা কম ভাড়ায় ভ্রমণ করতে পারছিলেন আরামদায়ক এ বাহনে। তবে সেই সুবিধায় ট্রেনে ভ্রমণ করা যাবে আর মাত্র 10 দিন। এরপরেই বাতিল হচ্ছে রেয়াত সুবিধা। এ সুবিধা প্রত্যাহার হওয়ায় দূরযাত্রা রেলওয়ের 15টি প্রধান রুটে 4 মে থেকে বাড়তি ভাড়ায় রেল ভ্রমণ করতে হবে। বাড়তি ভাড়ার অগ্রিম টিকিট পাওয়া যাবে বুধবার থেকে। লোকসান বা লাইক দিস, এইটা কমানোর জন্য এই রিয়াতিটা প্রত্যাহার করা হচ্ছে। রেলওয়ে যাত্রীবাহী ট্রেনগুলোতে গড়ে সবার জন্য ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্ব ভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 100 কিলোমিটারের নিচের যাত্রায় বাড়বে না ভাড়া। দূরত্ব ভিত্তিক রেয়াতি সুবিধায় 32 বছর ধরে মূল ভাড়ায় 101 থেকে 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার ভ্রমণে 25% ও 401 কিলোমিটার বা এর বেশি দূরত্বের জন্য 30% ছাড় দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। এই সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে রেল কর্তৃপক্ষ। আগামী 4 মে থেকে ওই রেয়াতি 30% 100 কিলোমিটার উপরে যেটা ওইটা মানে সরকার তুলে নিচ্ছে।
ওই রেয়াতে 30% যেটা তুলে নিচ্ছে ওই টাকাটা 30% ভাড়ার সাথে অ্যাড হচ্ছে। ঢাকা চট্টগ্রামের নন এসির ভাড়া 345-এর বদলে 405, ঢাকা রাজশাহী 340-এর ভাড়া 405, ঢাকা সিলেট 332-এর ভাড়া 375, ঢাকা খুলনার 500-র ভাড়া 625, ঢাকা রংপুর 505-এর ভাড়া 635 টাকা হচ্ছে। এসির ভাড়া আরও বাড়ছে। সর্বোচ্চ ঢাকা রংপুর অথবা ঢাকা লালমনিরহাটের 1200 থেকে 1400 টাকা, ঢাকা খুলনায় এসি সিটের ভাড়া 1196 টাকা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই দ্রুতভিত্তিক রেয়াত প্রত্যাহারের বিষয়ে। এদিকে নতুন সিদ্ধান্ত হওয়ার পর বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রি সহযোগী প্রতিষ্ঠান সহজ সিনেসিস এরই মধ্যে স্টেশন টু স্টেশন রেয়াত সুবিধা বাদ দিয়ে নতুন ভাড়া নির্ধারণ করেছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য অঞ্চলের 3 উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে কমিশন। উপজেলা 3টি হল থানচি, রুমা ও রোয়াংছড়ি। দুপুরে উপজেলা নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান ইসি সচিব। এদিকে বিকেলে কমিশন সভায় চতুর্থ ধাপে 54টি উপজেলায় আগামী 5 জুন ভোটের তারিখ ঠিক করেছে ইসি। এমআর আসাদের রিপোর্ট। 4টি ধাপে 480টি উপজেলায় নির্বাচন শুরু হতে যাচ্ছে 8 মে। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে এতে মন্ত্রণালয়গুলোর প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর যার যেটা করণীয় সেটা যাতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটা সবাই যত্ন সহকারে করেন, এই বিষয়টি মূলত কমিশন তাদেরকে অবহিত করেছেন। জানান পার্বত্য জেলা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় 3 উপজেলায় পেছানো হয়েছে নির্বাচন। পার্বত্য জেলা বান্দরবানের 3টি উপজেলা যথা থানচি, রুমা এবং রোয়াংছড়িতে যৌথ অপারেশন চলমান রয়েছে। তাই গোয়েন্দা সংস্থাসমূহের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই 3টি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচন বর্জনকারী দলগুলোর অনেক নেতাও এতে অংশ নিচ্ছেন বলে জানান তিনি। রিপোর্টগুলোতে আমরা দেখতে পেয়েছি যে দলগুলো নির্বাচন বর্জন করেছেন মাঠ পর্যায়ে তাদেরও কিছু অনুসারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন মর্মে আমরা জানতে পেরেছি। সুতরাং নির্বাচন কমিশন আশা করে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। এরপর বিকেলে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 9 মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই 12 মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 13 থেকে 15 মে, আপিল নিষ্পত্তি 16 থেকে 18 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 9 মে রবিবার, প্রতীক বরাদ্দ 20 মে সোমবার এবং ভোট গ্রহণ যেটা আগে থেকে আপনারা জানেন যে 5 জুন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকারকে হটাতে দেশ বিদেশে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের যৌথ সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। চক্রান্তকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে সবার প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। এম এ আজিমের রিপোর্ট। কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট হওয়ার পরও দ্বাদশ জাতীয় নির্বাচন ও গণতন্ত্র ব্যবস্থার বিরুদ্ধে একটি দেশি বিদেশি চক্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে সাংবাদিকদের জানান তিনি। আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি একটা চক্র অপপ্রচার, মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা করেছে, কিন্তু ক্ষমতার জেরে আওয়ামী লীগ কখনোই এ ধরনের কাজ করেনি। বিএনপি নেতারা কেউ বলতে পারবেন না আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেছে। হত্যা রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না।
গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখতে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। সনদ জালিয়াতির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান দায় এড়ানোর চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে একথা জানান ডিবি প্রধান হারুনার রশিদ। অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে তাকে 2 দিন সময় দেওয়া হয়েছে বলেও জানান ডিবি প্রধান। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। সনদ ও নম্বরপত্র জালিয়াতির ঘটনায় তলবের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হাজির হন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান। জিজ্ঞাসাবাদ শেষে কার্যালয় থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সনদ জালিয়াতির বিষয়ে কিছুই জানতেন না বলেও দাবি করেন তিনি। আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, এটা তদন্ত চলছে, তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে করবে। পরে ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান সনদ জালিয়াতির ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছে আকবর আলী খান। স্ত্রী সহ আটক 6 জনের মধ্যে 5 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলেও জানান তিনি। ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে এবং তার কথা এবং সিস্টেম অ্যানালিস্টও আদালতে সৃষ্টি করেছেন। তার তদন্তের ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে এসেছি। সনদ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে আলী আকবরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিবি প্রধান। আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না। এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন তো আমার কিছু করার নেই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। অসহনীয় তাপমাত্রায় বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি মাত্রায় চলছে এ তাপপ্রবাহ। গেল 24 ঘন্টায় যশোর, চুয়াডাঙ্গা ও খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 40.6 ডিগ্রি সেলসিয়াস। সকালে আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, আগামী 72 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম, ফলে আরও বাড়তে পারে তাপপ্রবাহ। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই, সেক্ষেত্রে এই মাসব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকে। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগের প্রায় প্রতিদিন কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। যখন বৃষ্টিপাতটা হবে, বৃষ্টিপাত হলে তাপপ্রবাহের কিছুটা প্রশমিত হবে। তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে 4 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান আছে। এ অবস্থায় সুস্থ থাকতে প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। ডায়রিয়া সহ পানিবাহী রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরি পানীয় ও খাবার এড়িয়ে চলা সহ প্রয়োজনে একাধিকবার গোসল করা, গরম আবহাওয়ায় ঢিলেঢালা পাতলা ও হালকা রঙের পোশাক পরতে হবে। এছাড়া ঘাম বন্ধ হয়ে বমি বমি ভাব, তীব্র মাথা ব্যথা, প্রস্রাব কমে যাওয়া ও জ্বালাপোড়া, খিঁচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিবাসীদের অধিকার সুরক্ষায় অংশীজনদের একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস অডিটোরিয়ামে দক্ষিণ এশিয়া থেকে শ্রমিক অভিবাসী সমস্যা এবং উদ্বেগ শীর্ষক সেমিনারে তিনি এই বক্তব্য দেন। বিদেশে কর্মী পাঠানোর আগে দক্ষতা ও ন্যূনতম মজুরি নিশ্চিত করে নিয়ন্ত্রক ব্যবস্থা চালুর পরামর্শ দেন মশিউর রহমান। My training was in industrial management, but I have become a photographer. So there is a kind of match that you can establish between training and employment. So that leads me, and perhaps I can persuade you, to a broad plan of skill development education. খেলার খবর ক্রিকেট। সাকিব আল হাসানকে বাইরে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 17 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। নাম নেই পেসার মোস্তাফিজুর রহমানের
5 ম্যাচ টি-20 সিরিজ খেলতে আগামী রোববার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। 3রা মে প্রথম টি-20 হবে চট্টগ্রামে। একই ভেন্যুতে 5 ও 7 মে হবে পরের 2 ম্যাচও। প্রথম 2 ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায় আর তৃতীয়টি বিকেল 3টায়। শেষ 2 হবে 10 ও 13 মে মিরপুর স্টেডিয়ামে। চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা 6টায় আর শেষ ম্যাচ শুরু হবে সকাল 10টায়। 26, 27, 28 এই 3 দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে। সাকিব আল হাসান এবং মুস্তাফিজ না থাকার কারণে তাদেরকে আমরা এই টাই আপ করতে পারিনি এখানে। টি-20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে, শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দ্বৈত কর পরিহার সহ ঢাকা দোহা 10 চুক্তি ও সমঝোতা। কাতারের আমিরের নামে রাজধানীতে পার্ক ও সড়ক উদ্বোধন। রেল ভ্রমণে 100 কিলোমিটার বেশি দূরত্বে ভাড়া বাড়িয়েছে সরকার, রাজস্ব বাড়বে 300 কোটি টাকা। মালবাহী ট্রেনে রেয়াত সুবিধা বহাল। যৌথ বাহিনীর অভিযানের কারণে 3 পার্বত্য উপজেলায় নির্বাচন স্থগিত। চতুর্থ ধাপে 54 উপজেলায় ভোট 5 জুন। এবং সনদ জালিয়াতির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দায় এড়ানোর চেষ্টা। যথার্থ ব্যাখ্যা দিতে 2 দিনের সময় দিয়েছে গোয়েন্দা পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohanara.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।